আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন গতকাল যে ট্রাম্প এবং মোদির সঙ্গে যে ফোনালাপ হয়েছে, তারপরে যা যা ঘটনা আমি বিস্তারিত আপনাদের বলেছিলাম, সেগুলো তো আজকে সব কাগজে বেরিয়ে গিয়েছে। সম্ভবত আপনাদের চোখও এড়ায়নি। আজকে বলবো তার পরের ঘটনা। এই ট্রাম্পের ফোনের পর তারপর নরেন্দ্র মোদী আর দেরি করেননি। উনি সঙ্গে সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে ডেকে পাঠান এবং সমস্ত টিমকে, বাণিজ্য দপ্তরের সমস্ত টিমকে ডেকে পাঠান। তার রুমে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে উনি বলেন যে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে আর খুব বেশি দেরি করা যাবে না। কারণ এই দুপুরের ভিডিওতে আমি বলেই দিয়েছি যেভাবে পাকিস্তানি 11 জন জঙ্গি লস্করে তৈবার তারা ঢাকায় ঢুকেছে এবং ঢুকে তারা একটা নাশকতার চেষ্টা করবে ভারতবর্ষে। তার আগেই ভারতবর্ষকে অ্যাকশন নিতে হবে এবং কিভাবে সে অ্যাকশনটা নেবে তার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম সমস্ত রেডি হয়ে রয়েছে। আমেরিকার একটা কথা ছিল যে আমেরিকা এখান থেকে পা তুলে নেবে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি রাজি হয়ে গেছেন। ফলে লোহা গরম থাকতে থাকতে এখনই হাতড়া মেরে দাও। কারণ ট্রাম্পের মালিকের যা কীর্তি, ধরুন সকালবেলা যে কথাটা বলছে, পরের দিন ঘুম থেকে উঠে সেটা ভুলে গিয়ে আবার উল্টো কথা বলে দেবেন। ফলে আর দেরি করো না, 6 তারিখ থেকে 10 তারিখের ওই যে ট্যুর, সেটাকে ক্যান্সেল করে দাও। আজকে রাত্রেই তোমরা বেরিয়ে যাও। ফলে রাত্রিবেলা তড়িঘড়ি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি অন্য একটা কাজেও 4 তারিখে তিনি যেতেন। আমি পরে বলছি কেন তিনি 4 তারিখ যেতেন। ডক্টর জয়শঙ্কর এবং পীযূষ গোয়াল এবং সহ 21 জনের একটা টিম ঝাঁটাপট একদম ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং সম্ভবত আজকে তারা, আমাদের যখন রাত্রি হবে তাদের ওখানে যখন সকাল হবে, তখন ওরা কথাবার্তা বলতে শুরু করবেন। বিশেষ করে বাংলাদেশ, তারপরেতে আমাদের ট্যারিফ ইস্যু তারপরে হবে, আগে বাংলাদেশ হবে। আমি একটা পোস্টে একটা পরে উল্লেখ করে দিয়েছি, ট্রাম্প যদিও কথা হয়েছিল দুজনের মধ্যে যে আমরা কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করব না, কিন্তু ট্রাম্প তিনি পেন্টাগনকে দিয়ে একটা, নিজে করেননি, পেন্টাগনকে দিয়ে একটা বিবৃতি একটা ছেড়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি ওই পোস্টে দিয়ে দিয়েছি, চিঠিটা দেখে নেবেন। সেখানে তিনি বলেছেন, ভারত আমার পুরনো বন্ধু, একদম গ্রেট ফ্রেন্ড মোদি, তার সঙ্গে কথা বলে আমি আপ্লুত এবং 25% শুল্ক রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত, তার জন্য 25% তো বন্ধ তুলে নিলাম, আর 25% যা ছিল সেটা 18% নামিয়ে আনা হল। ট্রাম্প নিজেই প্রথমে 25% শুল্ক ধার্য করেছিলেন, সেটাকে 18% নিজেই করে নিলেন। এবারে তো আরো দরাদরি হবে। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, 12 থেকে 15 বেশি ভারত উঠবে না। এবার দর কষাকষি দেখবেন সেই 12 থেকে 15 মধ্যেই এসেই দাঁড়াবে। কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টর এবং মিল সেক্টর দুটোই কিন্তু সুরক্ষিত রাখা হয়েছে। যত আমাদের এফটিএ হয়েছে যে দেশের সঙ্গে, সেখানে কিন্তু এই দুটো সেক্টরকে খুলে রাখা হয়নি। এখন এই যে মিটিংটা ওখানে হয়েছে মোদির চেম্বারে, সেখানে মোদি হঠাৎ একটা প্রশ্ন করেন যে আপনারা কজন ঘুড়ি উড়িয়েছেন। কেউ গাল চুল করছে, কেউ চুলে হাত দিচ্ছে, 2-1 আমলা হাত তুলেছেন, আর হাত তুলেছেন পীযূষ গোয়াল এবং হাত তুলে তিনি হো হো করে হাসছেন। তখন বলছে, আপনি হাসছেন কেন? তখন পীযূষ গোয়াল বলেছেন, আমি তো জানি আপনি কি বলবেন। তখন বলছে, যখন জানেন তখন আমার এখানে আসুন, এসে সবাইকে বলুন যে ঘুড়ি ওড়ানোর সঙ্গে আমি কেন এই বাংলাদেশ এবং ট্যারিফকে জুড়লাম। তখন পীযূষ গোয়াল বলেন, ঘুড়ি ওড়াতে গেলে দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে হাওয়া আর একটা হচ্ছে সুতো, আর মেন অবজেক্টটা হচ্ছে ঘুড়ি।
সুতো যার হাতে, হাওয়া যার পালে, ঘুড়ি সেই ওড়াবে। এবং সে জানে ঘুড়িকে কতটা ছাড়লে ঘুড়ি কোথায় যাবে এবং লাটাই গুটলে ঘুড়ি কোথায় আসবে, এবং জায়গা মতো আমি ঠিক গোত্তা মেরে প্যাঁচটি কেলে আমি অন্য পক্ষের ঘুড়িটি কেটে দিতে পারবো। এটি হচ্ছে ঘুড়ি ওড়ানোর মজা। আপাত দৃষ্টিতে এটা খেলা মনে হতে পারে, কিন্তু জীবন দর্শন দিয়ে এই খেলাটাকে অনুভব করলে এর থেকে শিক্ষণীয় কিছু পাওয়া যাবে। তখন মোদিজি বলেন, এক্স্যাক্টলি আপনি যা যা বলেছেন আমি সেটাই বলতে চেয়েছি। আসলে আমাদের জীবনে আমরা a+b হোল স্কয়ার তার ফর্মুলা আমরা কজন মনে রেখেছি? আমার তো মনে নেই, আপনাদের অনেকে মনে থাকতে পারে, কিন্তু আমরা জীবন দিয়ে আমরা কিন্তু ওই শিক্ষাগুলো নিয়েছি যেগুলো আমাদের চলার পথে প্রথম পাথেয় হয়ে থাকে। এই যে বিয়ের সময় দেখেন যে এত সেই সাজগোজ হই হুল্লোড় ধুমধাম সাজানো খাওয়ানো দাওয়ানো, ওটা কিন্তু বিয়ে নয়। বিয়েটা হচ্ছে তার পরের দিন যখন বউ সংসারে প্রবেশ করবে আর হাজবেন্ড যখন সংসারে প্রবেশ করবে, ছেলেটি যখন সংসারে প্রবেশ করবে, সেইখান থেকে যে বাস্তবটা শুরু হলো সেটাই হচ্ছে আসল বিয়ে। আর বাকিগুলো হচ্ছে সব লোক দেখানো, আত্মীয় স্বজন খাওয়ানো আর লোক দেখানো। এখানেও তেমনি আমরা জীবন দিয়ে আমরা কি আমাদের লেখাপড়া আমাদের করতে হয়, আমাদের সমাজে শিক্ষিত হতে গেলে লেখাপড়া করতে হয়, তার একটা দাম আছে, নিশ্চয়ই আছে। লেখাপড়া না থাকলে পরে আমাকে শ্রমজীবী হয়ে কাটাতে হতো। কিন্তু এই লেখাপড়ার বাইরে এই পড়তে পড়তে মস্তিষ্কের যে মানে বন্ধ অংশগুলো খুলতে থাকে এবং সমাজ থেকে আমরা শিক্ষাটা নিই। তো এই কথা বলার সময় মানে মিটিং শেষ হওয়ার পর ঝটাপট যে যার রেডি হয়ে বেরিয়ে যান। তারপরেই আজকে সকালবেলা উনি পেন্টাগনকে দিয়ে পেন্টাগনের পেজ থেকে উনি একটা বার্তা দিয়ে দেন যে মোদি আমার খুব ভালো বন্ধু, মোদির সঙ্গে আমার খুব ভালো ফোনে কথা হয়েছে এবং আমি ঘোষণা করছি যে 18% ট্যারিফ ভারতের উপরে লাগালাম, নামিয়ে আনলাম। যদিও বললাম আমি যে ওটা করবে না। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? এগ্রিমেন্টটা যত তাড়াতাড়ি এগ্রিমেন্টটা কমপ্লিট করো। এগ্রিমেন্টটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে আমেরিকাকে বিশ্বাস নেই। লিখিত চুক্তি কিছু না হলে পরে আমেরিকাকে বিশ্বাস নেই, অর্থাৎ লিখিত চাই। লিখিত হয়ে গেল। এইবারেতে আপনাদের মনে আছে যে আমাদের অমিত শাহ তিনি এতে 7 সিস্টারে দাঁড়িয়ে তিনি একটা হুঙ্কার মেরেছিলেন যে জমি আমাদের, এই জমির দিকে যদি কেউ চায় তাহলে উপযুক্ত জবাব আমরা দিতে পারবো এবং দরকার হলে আমরা উপযুক্ত শাস্তিও দেব। মনে রাখবেন তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী নন। তিনি কেন বললেন? আমাদের দেশে কিন্তু এক মন্ত্রকের মন্ত্রী অন্য মন্ত্রকের মন্ত্রী ব্যাপারে কখনো ডিঙিয়ে কথা বলেন না। তিনি কথা বলেছেন এই কারণে যেহেতু ওই বাংলাদেশে ঢাকাতে যেহেতু এই জঙ্গিরা জড়ো হচ্ছে সেটা স্বরাষ্ট্রের আন্ডারে পড়ে, তাই উনি বলেছেন যে আমরা শিক্ষা দিতে দেরি করব না। এই চুক্তিটা হয়ে যাওয়া মানে এবার নির্বাচন হলো কি না হলো কিছু যায় আসে না। মার ধর ধর যখন তখন শুরু হয়ে যাবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন যে কবে হবে না হবে আমি বলতে পারবো না। তবে মার ধর এটাকে শুরু হয়ে যাবে, সেটা যেভাবেই হোক না কেন, সেটা বোমা ফেলে হোক আর ভেতরে সৈন্য ঢুকিয়ে হোক অথবা কূটনৈতিক ভাবে হোক, কিভাবে হবে আমি জানি না। তবে বাংলাদেশের এই অবস্থা দিয়ে ভারতবর্ষ আর বসে থাকবে না। সুতরাং সময় এসে গেছে। আমি বলেছিলাম না, বারবার আমি বলে যাচ্ছি, এই যে 12 তারিখে আপনাদের নির্বাচন, তার আগে এবং পরে এই সময়টা খুব সন্ধিক্ষণ। 12 তারিখটা হচ্ছে খুব সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণের দিকে চেয়ে থাকুন। এই সন্ধিক্ষণের আশেপাশে একটা বড় ঘটনা ঘটবে যেটা আপনাদের কল্পনাতীত। আমি বরাবর বলে যাই যে একটা কল্পনাতীত ঘটনা ঘটবে, যে ঘটনা আপনাদের সবাইকে হতবাক করে দেবে। আমি আবার বলছি, বাংলাদেশের মানুষ
একটু শান্ত থাকুন। আপনাদের এই জীবনে একটা কালো মেঘের ছায়া যেটা পড়ে এসছে, এখন দেখা গিয়েছে, সেই কালো মেঘ থেকে আপনারা নিশ্চয়ই সূর্যের দেখা পাবেন এবং সেই সূর্যোদয় খুব তাড়াতাড়ি হবে। সবাইকে আমি সেই অপেক্ষা করতে বলবো এবং আপনাদের ধৈর্য ধরতে বলবো এবং আপনাদের সাবধানে থাকতে বলবো এবং সুস্থ থাকতে বলবো। রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে তারেক রহমানের এই অবস্থান তাকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। একদিকে তিনি জনগণের কাছে পরিবর্তনের বার্তা নিয়ে যেতে চাচ্ছেন বা যাচ্ছেন, অন্যদিকে তার বক্তব্য থেকে মনে হচ্ছে তিনি দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে একেবারেই কিছু জানেন না, অবহিত নন। 17 বছর তিনি যুক্তরাজ্যে থেকে শুধুমাত্র অনলাইনে বক্তৃতা দিয়েছেন আর তার প্রিয় বেড়াল জেবুর সাথে খেলা করেছেন। বাংলাদেশের অবস্থা সম্পর্কে তিনি কিছু জানেন না। এই যে দ্বিধাদ্বন্দ্ব তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে চলেছে। রাজনৈতিক মঞ্চে এমন একটি দৃশ্য হয়তো বিরল নয়, নেতা মঞ্চে দাঁড়িয়ে গত 1.5 দশকে দেশের কোনো উন্নতি হয়নি বলে কথা বলছেন আর শ্রোতারা হাততালি দিচ্ছেন। কিন্তু যখন এই কথা বলছেন তারেক রহমান, তখন প্রশ্ন উঠেছে তার সামনে উপস্থিত অসংখ্য জনগণের মনে, তারেক রহমান কি আদৌ বা আসলেই জানেন না দেশে কি হয়েছে গত 17 বছরে, নাকি তারেক রহমান যুক্তরাজ্য থেকে নিজের শিক্ষাগত যোগ্যতার কোনো হেরফের না ঘটালেও মিথ্যা বলায় বিশেষ ডিগ্রি নিয়ে এসেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে যেখানে দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং টানা 4 বারের ক্ষমতাসীন আওয়ামী লীগকে কৌশলে মাঠের বাইরে রাখা হয়েছে। 2024 সালের জুলাই মাসে যে ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হয়েছিল তার সুবিধাভোগী বিএনপি, জামায়াত এবং এনসিপি এখন নির্বাচনী মাঠের একমাত্র খেলোয়াড়। তারা সবাই একই, ক্ষমতাও হয়তো তাদের মধ্যে ভাগাভাগি হবে। আর এই খেলার মধ্যমণি হয়ে দীর্ঘ 17 বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। একজন প্রধানমন্ত্রীর প্রাপ্য সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল নিয়ে তিনি যখন নির্বাচনী প্রচারণায় নামেন, তখন আইনের শাসনের বুলিয়া ওড়ানোটা নিতান্ত প্রহসন মনে হয়। কারণ তিনি এসেছেন আইন ভঙ্গ করে, তাকে আইন ভঙ্গ করে তার নামে থাকা সকল মামলা তুলে নেওয়া হয়েছে। তিনি হত্যা মামলার আসামি, 21শে আগস্টের হত্যা মামলার আসামি, দুর্নীতি মামলার আসামি, 10টা কষ্ট মামলার আসামি, সবকিছু বাদ দিয়ে তাকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি আইনের শাসনের কথা বলছেন। তবে এসব রাজনৈতিক মারপ্যাচের চেয়েও বড় যে বিষয়টি এখন জনমনে কৌতুক এবং বিস্ময়ের সৃষ্টি করছে তা হলো দেশের বাস্তবতা সম্পর্কে তারেক রহমানের ভয়াবহ অজ্ঞতা। তিনি যে সুরে কথা বলছেন, যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, তা শুনে মনে হয় তিনি হয়তো 17 বছর আগের কোন এক স্থবির সময়ে আটকে আছেন, অথবা তিনি সেই হাওয়া ভবনে আছেন, কিংবা তাকে যারা ব্রিফ করছেন তারা ইচ্ছে করেই তাকে অন্ধকারে রাখছেন। সম্প্রতি এক জনসভায় তারেক রহমান দরাজ গলায় ঘোষণা করছেন যে গত 17 বছরে দেশে নাকি কোনো উন্নতি হয়নি, মানুষ কেবল বড় বড় গল্প শুনেছে। তার এই বক্তব্যটি যখন তিনি দিচ্ছিলেন তখন হয়তো তার মাথার উপর দিয়ে মেট্রো রেল চলে যাচ্ছিল, কিংবা পকেটের স্মার্টফোনটিতে 4G ইন্টারনেট সচল ছিল। দেশের মানুষ যখন পদ্মা সেতু দিয়ে নদী পার হয়, কর্ণফুলী টানেল দিয়ে মাটির নিচ দিয়ে গাড়ি চালায়, কিংবা ঘরে বসে ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করে ডলার আয় করে, তখন কোনো উন্নতি হয়নির মতো যে বক্তব্য, সেটা কেবল রাজনৈতিক মিথ্যাচার নয়, বরং এটি জনগণের উপলব্ধির সঙ্গে এক নিষ্ঠুর উপহাস। গত 1 দশকে বাংলাদেশের ভৌত অবকাঠামো এবং জীবনযাত্রার মানে যে আমূল পরিবর্তন এসেছে তা অস্বীকার করা মানে নিজের গ্রহণযোগ্যতাকে প্রশ্ন করা। তারেক রহমান কিন্তু বলতে পারতেন যে বাংলাদেশে যা হয়েছে তা আমি মেনে নিচ্ছি, আমরা এখান থেকে শুরু করব এবং বাংলাদেশকে এই জায়গায় নিব। তিনি তার স্বপ্নের কথা বলতে পারতেন। তিনি যেরকম নেমেই বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা কি মানুষ এখনো জানে না, সেটা তিনি বলতে পারেন। কিন্তু বাংলাদেশে 17 বছরে কিছু হয়নি, এই মিথ্যাচার করার তার দরকার নেই। সবচেয়ে হাস্যকর এবং করুণ বিষয়টি ফুটে উঠেছে তারেক রহমানের ফ্যামিলি কার্ড বা পারিবারিক সুরক্ষা কার্ডের প্রতিশ্রুতিতে। তিনি তার 31 দফার ঘোষণায় খুব গর্ব করে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশের 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে। অথচ তিনি জানেনই না যে এই ধারণাটি বাংলাদেশে এখন আর কোনো নতুন স্বপ্ন নয়, বরং এটি ইতিমধ্যে প্রতিষ্ঠিত একটি বাস্তবতা। 2022 সালে শেখ হাসিনার নির্দেশে টিসিবির মাধ্যমে দেশের 1 কোটি, মানে মনোযোগ দিয়ে খেয়াল করুন, 50 লাখ নয়, 1 কোটি নিম্ন আয়ের পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হয়েছিল। আর তারেক রহমান এখন বলছেন তিনি 50 লাখ লোককে দেবেন। তো বাকি 50 লাখ লোক তো মানে এটা পাবে না, যাদের কাছে ছিল তারাও পাবে না। শুধু তাই নয়, 2023 সালে অনিয়ম রোধে
অ্যানালগ কার্ড বাতিল করে জাতীয় পরিচয়পত্র এবং কিউআর কোড সম্বলিত স্মার্ট ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, যে প্রযুক্তি এবং সুবিধা দেশের কোটি মানুষ গত 2 বছর ধরে ভোগ করছে, সেই পুরনো এবং সংখ্যার দিক দিয়ে অর্ধেক সুবিধার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান আসলে কি বোঝাতে চাইছেন? এটা অনেকটা এমন যে সবার হাতে যখন 5G স্মার্টফোন, তখন কেউ এসে বাটন ফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এটি প্রমাণ করে যে তারেক রহমান এবং তার নীতি নির্ধারকরা বা তার পাশে পাশে যারা আছেন, মাঠের বাস্তব খবর তাদের কাছে নেই। তারা জানেন না যে শেখ হাসিনার সরকার অ্যানালগ যুগ পার করে ডিজিটাল যুগও পার করে স্মার্ট কার্ডের যুগে প্রবেশ করেছে অনেক আগেই। বিএনপির ইশতেহার তাই নতুন কোনো ভিশন নয় বা প্রতিশ্রুতিও নয়, বরং বিগত সরকার যা প্রতিষ্ঠিত করেছিল তারই মডেলের একটি সংকুচিত এবং দুর্বল সংস্করণ। তারেক রহমান গত 1.5 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি চাইলে সেখানে লেখাপড়া করতে পারতেন, নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারতেন, যাতে তাকে এখন ইন্টার পাস প্রধানমন্ত্রী বদনাম শুনতে হতো না। তিনি চাইলে এখানে একটি ডিগ্রি 2 বছরে নিতে পারতেন। 2 বছর লাগে একটি ডিগ্রি নিতে এখানে, যদি কেউ যদি নিয়মিত পড়াশোনা করেন। তিনি সেটা করেননি। এখানে তিনি ওয়েস্টমিনস্টার ধাঁচের গণতন্ত্র, উন্নত সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর কার্যকারিতা খুব কাছ থেকে দেখেছেন। লেবার পার্টি বা কনজারভেটিভ পার্টি কিভাবে পলিসি তৈরি করে, কিভাবে পাইলট প্রজেক্টের মাধ্যমে কোনো পরিকল্পনা সক্ষমতা যাচাই করে, তা তার অজানা থাকার কথা নয়। কিন্তু আমার মনে হয় তিনি সেসবের কিছুই দেখেননি। কারণ তিনি যখন এই দেশে ছিলেন, সর্বশেষ ইউনূস ক্ষমতায় আসার আগ পর্যন্ত কোনো বিদেশি প্রতিষ্ঠান, কোনো বিদেশি রাজনীতিবিদ, এমনকি কোনো ব্রিটিশ রাজনীতিবিদের সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন বলে আমাদের জানা নাই। আমরা শুধু দেখেছি তিনি কতজন তার দলের কর্মীদের নিয়ে সভা করেছেন এবং সেখানে বসে তিনি নানা রকম ভয়ঙ্কর সব বক্তৃতা দিয়েছেন। যেমন তিনি বাংলাদেশে যখন স্যাটেলাইট লঞ্চ করা হয়, তখন তিনি বলেছেন এই স্যাটেলাইট তার বাবা ভেবেছিল, তার বাবাই শুরু করতে চেয়েছিল। তিনি তার বাবাকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন, এরকম কথাবার্তা। কিন্তু দেশে ফিরে তিনি যখন কৃষি কার্ড বা ফ্যামিলি কার্ডের কথা বলছেন, তখন সেখানে কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই। এই বিপুল অর্থ কোথা থেকে আসবে, কারা এই সুবিধা পাবে, বা দলীয়করণের ঊর্ধ্বে উঠে কিভাবে এটি সবার মাঝখানে বিতরণ করা হবে, সে বিষয়ে তিনি সম্পূর্ণ নীরব। লন্ডনের উন্নত জীবন ব্যবস্থা আর বাংলাদেশের মাটির বাস্তবতা তো এক নয়। ব্রিটেনের রাষ্ট্র ব্যবস্থা শত শত বছর ধরে গড়ে উঠেছে, আর বাংলাদেশের যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন এ ধরনের উপযোগী বাস্তবসম্মত কৌশল। অথচ তারেক রহমানের বক্তব্যে সেই প্রজ্ঞা বা গবেষণার কোনো ছাপ নেই। তিনি হয়তো ভাবছেন গাল ভরা বুলি দিলেই এখনো মানুষ এই 2008 সালের মতো 1 সালের মতো বিশ্বাস করবে। কিন্তু 2026 সালের বাংলাদেশ আর 2001 সালের বাংলাদেশ তো এক নয়। এখনকার মানুষ তথ্যে সমৃদ্ধ। তারা জানে 17 বছরে তাদের জীবনে কি কি পরিবর্তন হয়েছে, 17 বছরে কি কি উন্নয়ন হয়েছে, কতগুলো ব্রিজ হয়েছে, কতগুলো কালভার্ট হয়েছে, কতগুলো রাস্তা 4 লেন হয়েছে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কত খরচ হয় সব মানুষ জানে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে শেখ হাসিনার শাসনামলে 20 লাখ কোটি টাকারও বেশি উন্নয়ন কাজ হয়েছে, যা 1971 সাল পরবর্তী সময় একটি রেকর্ড। 2308টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন হয়েছে, যার সুফল দেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছেছে। বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল বা 4 লেনের মহাসড়ক, এগুলো কোনো গাল গল্প নয়, দৃশ্যমান বাস্তবতা। এগুলোকে আপনি অস্বীকার করলে তো মানুষ হাসবে, ঘোড়ায় বিয়ে হাসবের মতো। আপনি মাথার উপর দিয়ে এক্সপ্রেসওয়ে যাচ্ছে আর তার নিচে দাঁড়িয়ে আপনি বলছেন কোনো উন্নয়ন হয় নাই, কোনো কিছু হয় নাই 17 বছরে। এটা তো আসলে হাস্যকর। দুর্নীতি এবং সুশাসনের কথা যখন তারেক রহমান বলেন, তখন আসলে মানুষ মুচকি হাসে। মানুষের মাথায় হাওয়া ভবন এবং মিস্টার 10% স্মৃতি ভেসে ওঠে। আপনাদের মনে থাকার কথা 2008-9 সালের পত্রপত্রিকা যদি আপনি খালি খোলেন একবার, আমেরিকান এম্বাসির সেই উইকিলিক্সে ফাঁস হওয়া তার বার্তাগুলো যদি দেখেন, সেখানে তারেক রহমানের কাসিদা লেখা আছে। কাসিদা মানে হচ্ছে জীবন নিয়ে গল্প, ফার্সি ভাষায় বলে কাসিদা। সেই কাসিদা লেখা আছে। হাওয়া ভবনের সেই বিভীষিকাময় স্মৃতি মানুষ তো ভোলেনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে বাংলাদেশ যখন পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সময়ের অন্যতম কুশীলব হয়ে তারেক রহমান যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তখন তা নৈতিকতার মানদণ্ডে টেকে না।
যতই প্রথম আলো হেডলাইন করুক, যতই ডেইলি স্টার তাকে নিয়ে নাচুক, তিনি বেকারত্ব দূরীকরণ বা আইটি খাতের কথা বলছেন। অথচ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ভিশনের কারণেই আজ দেশের লক্ষ লক্ষ তরুণ আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ছে। ভোকেশনাল শিক্ষা বা দক্ষ জনশক্তি রপ্তানির যে কথা তিনি বলছেন, তা ইতিমধ্যেই বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশে শেখ হাসিনার সরকার থেকে শুরু করে এই সরকারও এ ব্যাপারে অনেকখানি অগ্রগতি অর্জন করেছে। নতুন করে তিনি কি দেবেন তার কোনো স্পষ্ট ব্লুপ্রিন্ট তার কাছে নেই। নির্বাচনী প্রচারণায় নেমে তিনি গ্যাস সংকটের কথা বলছেন, কিন্তু তিনি ভুলে গেছেন যে তার আমলেই বিদ্যুতের দাবিতে কানসাটে মানুষকে গুলি খেয়ে মরতে হয়েছিল। আর গত এক যুগে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা কোথায় গিয়ে পৌঁছেছে তা দেশের লোডশেডিং এর অতীত ইতিহাসের দিকে তাকালেই বোঝা যায়। মানুষ এখন নিরবচ্ছিন্ন বিদ্যুতে অভ্যস্ত হয়ে গেছে, আর তাই সাময়িক বিভ্রাট তাদের চোখে পড়ে। কিন্তু অন্ধকারের সেই যুগ তারা তো পার হয়ে এসেছে। তারেক রহমান সেই অন্ধকারের যুগে এখনো কেন পড়ে আছেন? তাকে কেন এখন অন্ধকারে রাখছে বিএনপি? আর কেউ না জানুক, বিএনপি তো জানে যে দেশের কি উন্নয়ন হয়েছে বা কি হয়নি। তারা তো দেশে ছিল, তারা তারেক রহমানের মতো পালান নাই। তারেক রহমান বলছেন তিনি নাকি পালান না। 2008 সালে তাহলে কি করেছিলেন তিনি? তারেক রহমান হয়তো জানেন না, কিন্তু বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং কর্মীরা খুব ভালো করেই জানেন দেশের কি উন্নতি হয়েছে, কারণ তারা তখন এই বিগত 17 বছর তারা ব্যবসা করেছেন। রুবিন ফারহানা কিন্তু ফাঁস করে দিয়েছেন যে শেখ হাসিনার আমলে বিএনপির নেতারা কিভাবে ব্যবসা করেছে। তারা জানেন যে যে রাস্তা দিয়ে তারা গাড়ি চালিয়ে জনসভায় যাচ্ছেন সেটি গত কয়েক বছরে 4 লেন হয়েছে। যে সেতু পার হয়ে তারা ওপারে যাচ্ছেন তা এই গত সরকারের বা শেখ হাসিনার সরকারের কীর্তি। তবুও রাজনীতির মাঠে টিকে থাকার জন্য তাদের সত্য অস্বীকার করতে হচ্ছে। কেন? কিন্তু নেতাদের এই অস্বীকার সাধারণ মানুষের উপলব্ধিকে বদলে দিতে পারছে না। এটাই ব্যর্থতা। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যেতে চায় তখন তাদের জনগণের সামনে বিশ্বাসযোগ্য বিকল্প তুলে ধরতে হয়। কিন্তু বিএনপি বা তারেক রহমান যা দিচ্ছেন, যা বলছেন তা হলো অতীতের জীর্ণ প্রতিশ্রুতি আর মিথ্যাচার আর বর্তমানের বাস্তবতা বিবর্জিত অসার আস্ফালন। যে স্মার্ট কার্ড মানুষের পকেটের ঘুরছে, সেই কার্ডের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানানোর দিন শেষ হয়ে গেছে। দেশের মানুষ এখন আর শুধু মুখের কথায় বিশ্বাস করে না, তারা দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী। তারেক রহমান দেশের বাস্তবতা থেকে কত দূরে তা তার প্রতিটি কথাই প্রমাণিত হচ্ছে। বাস্তবতা হলো উন্নয়নের যে মহাসড়কে বাংলাদেশ উঠেছে, শেখ হাসিনা তুলেছিলেন, সেখান থেকে পেছনে ফেরার বা ইউটার্ন নেওয়ার কোনো সুযোগ নেই। ইউনূস সেটা চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে তাকে এখন পালাতে হচ্ছে। তিনি যতই, তারেক রহমান যতই টেক ব্যাক বাংলাদেশের স্লোগান তুলুন না কেন, সেটা কাজ করছে না। বিএনপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্বার্থের জন্যও হলেও এই অবস্থা আসলে ভয়ঙ্কর ক্ষতিকর। দলটি যদি সত্যি জনগণের বিকল্প শক্তি হতে চায় তাহলে তাদের বাস্তবসম্মত এবং তথ্যভিত্তিক অবস্থান নিতে হবে। যে দেশে গত 1.5 দশকে জিডিপি 3 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বেড়েছে, শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, সেই দেশে দাঁড়িয়ে কোনো উন্নতি না হওয়ার গল্প বলা মানুষকে বোকা ভাবার মতো একটা ব্যাপার। মানুষকে এত বোকা তারেক রহমানের এই ভুল বোঝাবুঝি হয়তো তার দীর্ঘ বিদেশে অবস্থানের ফল, কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসেবে এই অজ্ঞতা তার জন্য অমার্জনীয়। রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বড় পুঁজি, আর সেই বিশ্বাসযোগ্যতা তৈরি হয় সত্য কথা বলার মাধ্যমে, বাস্তবকে স্বীকার করার মাধ্যমে। বিএনপি যদি সত্যিকারের রাজনৈতিক শক্তি হতে চায় তাহলে তাদের নেতাকে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত করতে হবে। তারেক রহমান হয়তো জানেন না দেশে কি উন্নতি হয়েছে, কিন্তু বিএনপি তো নিশ্চয়ই জানে। এখন প্রশ্ন হলো, দলটি কি তাদের নেতাকে সেই সত্য বলার সাহস রাখে কিনা?